আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, সেই সঙ্গে কৃষির যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা, সেখানকার সমস্যার সম্ভাবনা এবং অর্থনীতির নানা দিক নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আবেদিন গ্রুপের সিইও জনাব আমির হোসেন। জনাব আমির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে আমরা একটু আলোচনার শুরুটা করতে চাই যে এই যে কৃষির যান্ত্রিকীকরণের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন আসলে কি অবস্থা এবং কতদূর আমরা এগুতে পারলাম? জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণে অনেক দূর এগিয়ে গেছে ইতিমধ্যে। আপনার সরকারের যেই প্রকল্প এবং আপনার যেহেতু সরকার এখানে কোয়ালিটি যন্ত্রগুলি সরবরাহ ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছিল। তো সেই দিক থেকে আপনার 2020 সাল থেকে যান্ত্রিকীকরণটা বাংলাদেশে বিশেষ করে কম্বাইন হারভেস্টার এবং রাইস ট্রান্সপ্লান্টার এই দুইটা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। এবং এতে করে আপনার এই যে হারভেস্টিং এ আমাদের যে একটা অনেক টাকা খরচ হতো আগে কৃষকদের, যার জন্য আপনার কৃষি পণ্যের মূল্যটা বেড়ে যেত, এক্ষেত্রে আপনার এই কৃষি যান্ত্রিকীকরণের কারণে এই খরচটা অনেক দূর কৃষকের কমে এসেছে। এবং যান্ত্রিকীকরণের ফলে আপনি জানেন যে এই বিশেষ করে হারভেস্টিং এর কস্টটা 50% নেমে এসেছে। জি, তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এখন এই কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি? জি, বর্তমানে আপনার চ্যালেঞ্জটা বলতে ধরুন আমরা কোম্পানি থেকে বা আমি একজন কৃষি সেক্টরের যান্ত্রিকীকরণের একজন কর্মকর্তা হিসাবে আমি বলতে পারি যে এখানে বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটা হলো বৈশ্বিক অর্থনীতির যে চ্যালেঞ্জ আছে সারা পৃথিবীতে, এবং বাংলাদেশেও এটার একটা প্রভাব পড়েছে। আমরা বর্তমানে এলসি গুলি ওপেন করতে পারছি না, যন্ত্রপাতির এলসি ওপেন করতে পারছি না। এবং গত যেই বড় মৌসুম এবং তার আগের আমন মৌসুমে যে মেশিনগুলি আমরা ইম্পোর্ট করেছিলাম, সেই মেশিনগুলি আমরা ইম্পোর্ট করেছি হলো ডেফার্ড পেমেন্টের ভিত্তিতে। তার মানে হলো ওই কোম্পানিগুলি মালগুলি ডেলিভারি দিয়েছে, আমরা পেমেন্টটা করব পরে। বর্তমানে আমরা একটা সমস্যায় পড়ছি ডলারের অপ্রতুলতার কারণে, এবং এখানে আমাদের যে কনসার্ন ব্যাংকগুলি আছে এই ব্যাংকগুলি কিন্তু ডলার দিতে পারছে না। এবং এটা আমি আলাপ করেছি সবগুলি কোম্পানির ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হবে, এই ধরনের যে আমরা যদি ডলারের পেমেন্ট গুলি না করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা এই নেক্সট এলসি গুলো ওপেন করতে পারবো না। এটা একটা জটিলতা। এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংকের এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সাথে কৃষি মন্ত্রণালয়ের একটা বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে আমি মনে করি দেখা দরকার। আদারওয়াইজ আমরা সামনে যান্ত্রিকীকরণের যেভাবে আমরা একটা সুন্দর অবস্থা নিয়ে আগাচ্ছিলাম, এটা মুখ থুবড়ে পড়বে। এবং এক্ষেত্রে কৃষক টাকা দিয়েও আপনার সামনে মেশিন পাবেন। সেক্ষেত্রে তাহলে এমনিতে তো আমরা খাদ্য নিরাপত্তার একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, সেক্ষেত্রে যদি এইটার আরো নেতিবাচক ইম্প্যাক্ট পড়ে তাহলে এটা তো আরো জটিল হবে, আপনি কি বলেন? জি, অবশ্যই। এখানে দেখুন, এগ্রিকালচারাল ইনপুটস এর মধ্যে সার, বীজ, কীটনাশক এবং সবচেয়ে বড়টা হলো এখন যন্ত্র। সার, বীজ, কীটনাশক এগুলি যেমন ইম্পর্টেন্ট, যন্ত্রটা তার চেয়ে কোনো অংশে কম ইম্পর্টেন্ট না। তো এখানে আমি মনে করি যে এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কিন্তু আমি সবচেয়ে যেটা এখন অ্যালার্মিং সেটা হলো এই বিষয়গুলিতে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিশেষ নজর দেওয়া উচিত। কৃষি সেক্টরে যেন এই ডলারের সরবরাহটা থাকে এবং কৃষি সেক্টর যেন তাদের যে ইনপুটস গুলি এগুলি যেন ইম্পোর্ট করতে পারে। এবং যদি এই ইম্পোর্টটা আমরা না করতে পারি, তাহলে পরে এটার যে ইফেক্টটা পড়বে আপনার হলো আগামী বোরোতে। এই আমন হয়তো আমরা পার হয়ে যাব, কারণ আমনের আমাদের প্রিপারেশন আছে অলরেডি। কিন্তু নেক্সট বোরোর যে অর্ডার গুলি আমরা এখন দিব, যে মেশিনের অর্ডার বলুন বা আদার কীটনাশকের অর্ডার বলুন, আমরা কিন্তু কোনোটাই এখন করতে পারছি না। আমাদের কৃষির কোনো ব্যাংক, আপনার যত বড় বড় ব্যাংক,
কেউ এলসি ওপেন করছে না। জি এবং এলসি ওপেন করার ক্ষেত্রে তারা যেটা বলছে যে তারা ডেফার্ড এলসি ওপেন করবে। তো ডেফার্ড এলসি যদি ওপেন করে, এবং যেহেতু এখন আপনার ডলারের যে এক্সচেঞ্জ রেটটা ঊর্ধ্বগতি, এবং আমরা ব্যবসায়ীরাও কিন্তু আসলে এস্টিমেট করতে পারছি না যে আগামী বছর আমি ডেফার্ডে ধরুন এখন এলসি ওপেন করলাম, আমি মালগুলি হয়তো আমার যে গুডস গুলি জানুয়ারি ফেব্রুয়ারি ঢুকবে, তাহলে পরে পেমেন্ট গুলি বেসিক্যালি হবে হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এবং সেই সময় আমি পর্যাপ্ত ডলার পাবো কিনা, ডলারের এক্সচেঞ্জ রেট কত থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি না। জি এবং যেহেতু আমরা জানি না, সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও এই রিস্কটা নেবে না। জি যে আপনার ওখানে যদি ওপেন মার্কেট হয়ে যায় বা আইএমএফ এর প্রেসারে যদি সরকার ওখানে এই যে আপনার ডলারের যে এক্সচেঞ্জ রেটের যে ক্যাপ দেওয়া আছে, ক্যাপ যদি উঠিয়ে দেয়, তাহলে পরে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। জি আমরা এই ব্যাপারে আপনার সঙ্গে আরও কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নানা সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন আবেদিন গ্রুপের সিইও জনাব আমির হোসেন। জি, আমরা যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, এখন একটু আপনার কাছে জানতে চাই, এই যে কৃষি যান্ত্রিকরণের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কৃষকরা কি সমস্যাগুলো ফেস করছে, সেগুলো নিয়ে যদি একটু কাইন্ডলি বলতেন। জি, ধন্যবাদ। এখানে আপনার আমাদের যে মাঠগুলো, কৃষি মাঠগুলো, এগুলো কিন্তু আসলে যন্ত্র ব্যবহারের জন্য সেইভাবে প্রস্তুত নয়। কারণ আমরা আপনার ম্যানুয়াল পদ্ধতিতে যেই মাঠে চাষাবাদ করেছি, এখনো কিন্তু মাঠের ইনফ্রাস্ট্রাকচার সেই পর্যায়ে আছে। জি এবং এখানে আপনার এই যে যন্ত্রগুলো মাঠে ঢুকবে, এবং যা রাস্তার পাশে আপনার যে জমিগুলো, এই জমিগুলো কিন্তু আপনার রাস্তাটা কিন্তু রাস্তা থেকে যন্ত্রগুলি কৃষি মাঠে নামবে, সেরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। এবং মাঠের মাঝখানে মেশিনগুলি চলার জন্য, কারণ আপনার রাস্তার পাশের জমিটাতে কাজ করা যায়, কিন্তু এরপরে যে জমিগুলিতে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওখানে মাঠের যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কাজ করার আমি মনে করি যে খুব অনেক স্কোপ আছে। এবং এখানে যদি আমরা এই মাঠের যে ইয়াটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার গুলিকে ডেভেলপ করতে পারি, এটা আমাদেরকে এই মেশিনগুলি ব্যবহারের ক্ষেত্রে আরো সহজলভ্য করবে, এবং এই মেশিনগুলি নিয়ে মাঠে তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। তাছাড়াও আপনার কৃষি মাঠগুলির এক মাঠের থেকে আরেক মাঠে যাওয়ার যে রাস্তা, এবং আমাদের গ্রামীণ অবকাঠামোতে আপনি জানেন যে একসময় আমাদের যে খালগুলো ছিল, এই খালগুলোর উপরে কিন্তু কোথাও কোথাও অনেক উঁচু ব্রিজ করা হয়েছে, যেখানে দেখা গেল যে আপনার ওই যে মেশিনগুলি ব্রিজের উপরে উঠবে এবং আবার ওপার দিয়ে নেমে যাবে, এটা তার জন্য আসলে কষ্টকর অনেক জায়গায়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের যে কৃষি মন্ত্রণালয়ের যেমন কাজ আছে এখানে, তার স্থানীয় যে আপনার সরকার আছে, তাদেরও কিন্তু এই জায়গাটাতে আমি মনে করি যে নজর দেওয়ার সময় আসছে। যে কৃষি যদি আমরা যান্ত্রিকীকরণ করি, তাহলে এই কৃষি যন্ত্র চলাচল যেন অবাধ হয়, সেই জন্য রাস্তাঘাট গুলোকে সেরকম উপযোগী করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার এখানে আমাদের কৃষি জমিগুলিকে কনসোলিডেট করা, এই কনসোলিডেট করার কাজটা বিভিন্ন ভাবে হতে পারে, যেটাকে ল্যান্ড কনসোলিডেশন বলা হয়। ল্যান্ড কনসোলিডেশন কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। ওখানে একটা নির্দিষ্ট এলাকার কৃষকরা একত্রিত হয়ে তাদের জমিগুলি একসাথে চাষাবাদ করলো, একসাথে তারা আপনার ধান রোপণ করলো, একসাথে ধানগুলি কেটে নিল, মানে সমবায় ভিত্তিক এই টাইপের বলছেন। এটা সমবায় ভিত্তিক হতে পারে, কিংবা সমিতি ভিত্তিক হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের একটা আইন প্রয়োজন। এখানে এই ল্যান্ড কনসোলিডেশন বলুন বা সমবায় ভিত্তিক কৃষি বলুন, সেটা কিভাবে করবে, কিভাবে আপনার ধরুন যারা জমি একত্রিত করে ওখানে কাজটা করবে, তাদের ফসলের হিসাব কিভাবে নেবে, কিভাবে তারা এখানকার খরচ নির্বাহ করবে, তো এই বিষয়টাতে একটা গাইডলাইন যদি থাকে, আমার মনে হয় অনেকেই এখানে এগিয়ে আসবে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোন এলাকার যারা যে কৃষি জমিগুলি আছে,
এই কৃষি জমিগুলি এমনও হতে পারে যে কোনো বেকার শিক্ষিত যুবক যে কিনা এখন চাকরির সন্ধানে ঘুরছে, সে হয়তো চিন্তা করলো যে জমিগুলি কনসলিডেট করে সে একটা ফার্ম আকারে এখানে এই যে কৃষি যন্ত্রপাতি কিনে সে ওখানে চাষাবাদ, যে কর্মসংস্থানের একটা সুযোগও তৈরি হতে পারে, একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এখন আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে আমরা রিসেন্টলি দেখছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে আসলে কতটা ইম্প্যাক্ট পড়ছে এখানে? যে এই ক্ষেত্রে ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, যে এই ক্ষেত্রে ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। জ্বালানি তেলের যে দামটা এখন আপনার যে বর্ধিত দামটা পড়েছে, এটার একটা ইফেক্ট কিন্তু এই বছর আমন ধানের হারভেস্টিং বলুন এবং আমন ধান রোপণ বা এই কাজগুলিতে কিন্তু সেচ যেটা এগুলিতে কিন্তু পড়বে। এবং আমন ধানের যে উৎপাদন খরচ, এটা কিন্তু গত বোরো ধানের যে উৎপাদন খরচ তার থেকে কমপক্ষে আপনার 10 থেকে 15% বেশি হবে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে আরো বেশি হতে পারে। তবে এই ক্ষেত্রে সরকারের একটা আমি মনে করি যে এখানে করার আছে, সেটা হলো যে কোয়ালিটি সম্পন্ন কৃষি যন্ত্র আমাদের মাঠে যেন কোয়ালিটি সম্পন্ন কৃষি যন্ত্র যায়, এবং যে যন্ত্রগুলির জ্বালানি খরচটা কম, সেক্ষেত্রে ওইসব যন্ত্রের দাম বেশি হবে কিন্তু জ্বালানি খরচটা কম হবে। জ্বালানি খরচটা তো সারা বছরের খরচ, আর যন্ত্র একবার কিনলাম একটু বেশি দাম দিয়ে কিনলেও সেক্ষেত্রে কোয়ালিটি যন্ত্র কিনুক এবং এই জ্বালানি খরচ কম হলে তার উৎপাদন খরচ কমবে। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে এই কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট কৃষকদেরকে ভর্তুকি দিচ্ছে, সেটি আসলে যথেষ্ট কিনা, আর পাশাপাশি কৃষকরা এই যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংক ঋণ কতটা পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আসলে কিছুটা পরিবর্তন আনার দরকার আছে কিনা? জি, ধন্যবাদ। এখানে দেখুন, বাংলাদেশের মতো দেশে আপনার বর্তমানে একটা কৃষি যন্ত্রের পিছনে সরকার 15 হইতে 20-22 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। তো বাংলাদেশের মতো একটা দেশে 15 থেকে 22 লক্ষ টাকা একজন উদ্যোক্তাকে ভর্তুকি দেওয়া, এটা কিন্তু একেবারে ছোট জিনিস না, অনেক বড় জিনিস। তো আমি মনে করি ভর্তুকি সাফিসিয়েন্ট, ভর্তুকি ঠিক আছে, বাট এই ভর্তুকির যে ব্যবহারটা, এই ব্যবহারটা আমরা যদি নিশ্চিত করতে পারি, তাহলে পরে আমাদের এই কৃষি যন্ত্রপাতির যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল এখান থেকে জেনারেট হবে, এবং আগামী দিনে আমাদের কৃষি যন্ত্রপাতির যে যান্ত্রিকীকরণ, এটা কিন্তু এখান থেকে এগিয়ে যাবে আমি মনে করি। আর আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে ওই যে কৃষি যন্ত্রের যে আপনার জ্বালানির বিষয়টা আমি বললাম যে এখানে আপনার এভাবে ইয়ে করা যায়। আপনি আরেকটা কোশ্চেন করেছিলেন, একটু কাইন্ডলি রিপিট করুন। ব্যাংকগুলো কৃষি ঋণ যন্ত্রপাতি, যে দেখুন আমাদের দেশে হিস্ট্রিক্যালি একসময় এই কৃষি ব্যাংক চালু হয়েছিল হলো কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি এখন আমরা দেখছি যে আসলে এই যন্ত্রপাতি হলো সবচেয়ে বড় আপনার ইনভেস্টমেন্টের জায়গা এগ্রিকালচার সেক্টর, কারণ আপনার সিড এবং আপনার ফার্টিলাইজার বা পেস্টিসাইডস এগুলোর তুলনায় কিন্তু যন্ত্রপাতির খরচটা কিন্তু অনেক বেশি। কিন্তু এখানে আমরা যন্ত্রপাতিতে কৃষি ব্যাংকের কোনো ঋণ দিতে আমরা দেখিনি। উপরন্ত বাংলাদেশ ব্যাংক যে আপনার একটা সার্টেন পার্সেন্টেজ লোন কিন্তু প্রত্যেকটা ব্যাংককে ম্যান্ডেটরি করে দিয়েছে এগ্রিকালচারে দেওয়ার জন্য, কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন যে এই লোনটা এগ্রিকালচারে যাচ্ছে হলো এনজিওর মাধ্যমে। এবং এনজিওরা কি করে, এনজিওরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে বা বিভিন্ন ব্যাংকের থেকে এই লোনটা নিয়ে তারা একটা রিপোর্টিং করে দেয় যে এটা এগ্রিকালচারে দিয়েছি, কিন্তু এটা আসলে আপনার মাইক্রো ক্রেডিটের যে রেট, সেই রেটে ডিস্ট্রিবিউশন হয়। তো এখন তাহলে কিন্তু আপনার আসলে কৃষির কোনো কাজ এখানে হলো না। আর তাছাড়া ওই লোনটাকে বড় আকারের কোনো লোন না, ইভেন আপনার ওই লোন যে কৃষিতে যাচ্ছে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একদম রাইট টাইম, এবং আপনি একটু একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন যে এই কৃষির জন্য কৃষির ঋণের একটা বিশেষায়িত ঋণ নীতিমালা থাকতে হবে। একটা হলো যে ইন্টারেস্ট রেট অনেক কম হবে, মানে আমি মনে করি যে 2-4% ইন্টারেস্ট রেট হতে পারে, এটা একটা। আরেকটা হলো কৃষকের যে ঋণের কিস্তি পেমেন্ট করবে, এই কিস্তিটা পেমেন্ট করার ক্ষেত্রে সেটা সহনীয়ভাবে নিতে হবে, সহনীয়ভাবে নিতে হবে। আর কৃষকের ঋণ দেওয়ার ক্ষেত্রে ওই জমির দলিল বা কোলাটারাল, অন্য কোনো মর্টগেজ এগুলি আসলে হবে না। যে যন্ত্রের উপরে ভর্তুকিটা আপনার এই ঋণটা দেওয়া হবে সেই যন্ত্রটাই বন্ধক থাকবে, কারণ যন্ত্রটা প্রত্যেকটা যন্ত্রে কিন্তু একটা ইঞ্জিন নাম্বার এবং একটা সেসিস নাম্বার থাকে, এবং যেটা ইউনিক।
এটা আপনার চেঞ্জ করা যাবে না। আর আরেকটা বিষয় হলো আরো সহজলভ্য হলো, যেহেতু আপনার এই যন্ত্রগুলি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের প্রত্যেকটা কৃষি উপজেলা কৃষি অফিস দিয়ে থাকে এবং তারা কৃষকের নামে একটা প্রত্যয়নপত্র জারি করে, যে প্রত্যয়নপত্রের ভিত্তিতে কৃষক এই ভর্তুকির মাধ্যমে ভর্তুকিটা পাচ্ছে এবং ওই মেশিনটা সরবরাহ দিচ্ছে। যেহেতু উপজেলা কৃষি অফিস একটা প্রত্যয়নপত্র দিচ্ছে, আমি মনে করি ওই প্রত্যয়নপত্রটাই যথেষ্ট একদম কৃষককে লোন দেওয়ার জন্য। কারণ ওই প্রত্যয়নপত্রের মাধ্যমে কৃষককে উপজেলা কৃষি অফিস আইডেন্টিফাই করে এবং আপনার তাকে যন্ত্রটা সরবরাহ করে। ওই প্রত্যয়নপত্রের আপনার এগেইনস্টে কোন যন্ত্রটা নিয়েছে, যন্ত্রের চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার আছে, ওখানে একটা কোম্পানি জড়িত থাকে, সো দ্যাট আপনার এই বিষয়টাকে যদি আপনার অবলম্বন করে আমরা কৃষি যন্ত্রের যে লোনটা, এই লোনটা দিতে পারি, তাহলে আমি মনে করি যে তখন একটা সময় আসবে তখন আর সরকারের ভর্তুকির প্রয়োজন হবে না। কারণ ভর্তুকি তো কোনো সমাধান না অর্থনীতিতে। এটা হয়তো তাৎক্ষণিকভাবে তাকে উৎসাহিত করা বা তাৎক্ষণিকভাবে সেক্টরকে একটু আগিয়ে দেওয়ার জন্য আপনার এই ভর্তুকিটা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে এই কৃষি ঋণের মধ্যেই আসলে ফিরে যেতে হবে। যে আমরা আপনার আলোচনা বুঝতে পেরেছি, আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি দর্শক, এই ছিল আজকের বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।